চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা অসম্ভব বললেন প্রধান উপদেষ্টা। নগরীর জলাবদ্ধতা নিরসনে কাজ করার নির্দেশ। জগন্নাথ শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশি বাধা, টিয়ার শেল, জলকামানে শতাধিক আহতের দাবি। জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফেরত আপিলের রায় 1 জুন। হাইকোর্টে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত ডাক্তার জুবাইদার জামিন। এবং এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি, ব্যাহত দৈনন্দিন সেবা কার্যক্রম, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে কথা বলেন তিনি। আলাদা অনুষ্ঠানে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা চলতি মৌসুমের অর্ধেকে নামিয়ে আনার নির্দেশ দেন প্রফেসর ইউনূস। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে প্রফেসর মোহাম্মদ ইউনূস। সেখানে দিনভর নানা কর্মসূচিতে অংশ নেন তিনি। শুরুতেই চট্টগ্রাম বন্দরে কার্যক্রম পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর সেরা না হলে দেশের অর্থনীতিকে কাঙ্ক্ষিত জায়গায় নেওয়া সম্ভব নয়। সুতরাং এর কার্যক্রম আধুনিক ও শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় তাহলে চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতায়, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে যান প্রফেসর ইউনূস। সেখান থেকেই কর্ণফুলী নদীর উপর বহুল প্রত্যাশিত কালুরঘাট রেল ও সড়ক সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। তিনি বলেন, সেতুটির ঐতিহাসিক গুরুত্ব আছে, বিশেষ করে বোয়ালখালী মানুষের জন্য এটি বহুল আকাঙ্ক্ষিত। সার্কিট হাউসের সম্মেলন কক্ষে মহানগরীর জলাবদ্ধতা নিরসন বিষয়ক এক মতবিনিময় সভা হয়। সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, নগরীর জলাবদ্ধতার সমস্যা পুরোপুরি নিরসনের আকাঙ্ক্ষা থাকলেও একবারেই সেটি সম্ভব নয়, ধীরে ধীরে এগুতে হবে। গত বছরের যে স্ট্যাটিস্টিক্স, গত বছরের স্ট্যাটিস্টিক্সের থেকে এই বছরের স্ট্যাটিস্টিক্স অন্তত 50% কম হবে, তাহলে বোঝায় না কিছুটা কাজ হয়েছে। চট্টগ্রাম শহরের সমস্যা নিরসনে নাগরিক সমাজের কাছ থেকে বলিষ্ঠ ভূমিকা চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। এবার যেহেতু এসে গেছে সামনে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড, কাঁদানি গ্যাস ও জলকামান নিক্ষেপে ছত্রভঙ্গ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্চ টু যমুনা কর্মসূচি। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হওয়া মিছিল কাকরাইল মসজিদের সামনে পৌঁছলে বাধা দেয় পুলিশ। পরে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় শিক্ষার্থী সহ শতাধিক ব্যক্তি আহত হওয়ার অভিযোগ করেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। আবাসন ভাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন সহ 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 71 গণহত্যা ভাস্কর্য চত্বরের সামনে থেকে বুধবার দুপুর 12:15টায় লং মার্চ শুরু করেন শিক্ষার্থীরা। হাইকোর্টের সামনে থেকে তা পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় বাধা অতিক্রম করে মৎস্য ভবন পার হয়ে কাকরাইল মসজিদের সামনে এলে লং মার্চে আবারও বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশের সঙ্গে অংশগ্রহণকারীদের শুরু হয় বাকবিতণ্ডা। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে লাঠিপেটা করে পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। যখন জাতীয় কোনো আন্দোলন হয় তখন জবির শিক্ষার্থীরা মাঠে নামে জীবন দেয়, রক্ত দেয়। আর জবির শিক্ষার্থীদের ক্ষেত্রেই আপনারা তালবাহানা করেন, মূলা ঝোলান। আমাদের হচ্ছে মূলত 3টা দাবি। এক হচ্ছে আমাদের আবাসন ব্যবস্থা দিতে হবে, দ্বিতীয় হচ্ছে আমাদের যে বাজেট দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে ওই বাজেট আমাদের বাস্তবায়ন করতে হবে, তৃতীয় হচ্ছে আমাদের যশোর নির্বাচন দিতে হবে। পুলিশি বাধার মুখে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। অভিযোগ করেন অনেকের আহত হওয়ার। তারা এই জায়গায় এসে আমাদের উপরে যে হামলা করলো, এই যে আমাদের যে ভাই বোনগুলো হতাহত হলো, এইটা তো জুলাই কাণ্ডের থেকে কোনোভাবে কম না। মানে
কি দেখতেছি চোখের সামনে এক একজন মানে এদিকে থেকে আহত হয়ে পড়ে আছে। এটা কখন দেখছিলাম? এটা জুলাইয়ে দেখছিলাম। মানে এইটা তো কোনোভাবেই কাম্য না। আমরা তো স্টুডেন্ট, রাইট? তো আমরা এখানে তো ফাইট করতেও আসি নাই। তো আমাদেরকে কেন মারা হলো এর জবাব অবশ্যই দিতে হবে। পুলিশ আমাদের হামলা করে, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ আমাদেরকে এখন সরকারের সামনাসামনি মুখোমুখি দাঁড় করাতে চায়। পুলিশ এদিকে এখন স্বৈরাচার হয়ে গেছে। এর আগে গতকাল বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত জুলাই ঐক্য সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রমনা এলাকায় আর শাহবাগ অবরোধ করে আন্দোলন করছেন নার্সরা। এতে রাজধানী জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এ নিয়ে বিস্তারিত জানব সহকর্মী ওবায়দুল হক মারুফের কাছে। মারুফ, রাজধানীতে যানজটের সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে রয়েছি রাজধানীর ফার্মগেট এলাকায়। আমরা ফার্মগেট এবং এর আশপাশ এলাকায় দেখেছি যে এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা জানতে পেরেছি ইতিমধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ওইদিকে ঘেরাও করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং একই সঙ্গে শাহবাগে অবরোধ করেছে নার্সেস ফোরাম। আমরা সব মিলিয়ে যেমনটা দেখছি যে এখানে যেই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট চলছে। আমরা এই যানজটের মধ্যে দেখতে পাচ্ছি যে ফার্মগেট, বিজয় সরণি, কারওয়ান বাজার এবং এর আশপাশের সমস্ত এলাকায় গাড়িগুলো দাঁড়িয়ে আছে, স্তব্ধ হয়ে আছে। এই যানজটের কারণে আপনাদের আসলে কি অবস্থা হচ্ছে এখন? এই ভোগান্তিতে আমি যেতে চেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি বাস থেকে নেমে চলে আসলাম। এখান থেকে নাকি বাংলা মোটর এভাবেই জ্যাম পড়ে আছে। এই ভোগান্তি আমরা কবে এখান থেকে পরিত্রাণ পাবো? আমরা তো এই জ্যামে, ঢাকা শহর জ্যামই থেকে গেল। তাহলে আমরা কিভাবে আমাদের জীবনযাত্রা উন্নয়ন হচ্ছে বা আমরা এটা কিভাবে মেনে নিব? আমরা তো এরকম কিছু পাচ্ছি না। আমাদের এই যানজট নিরসনের জন্য কাজ করা দরকার। আমরা আরও একজন মোটর বাইক রাইডারের সঙ্গে কথা বলবো। ভাইয়া, এই যে যানজটটা হচ্ছে এই বিষয়ে আপনার আসলে বিষয়টা কেমন লাগছে সব মিলিয়ে? বিষয়টা আসলে আমি তো এই মুহূর্তে যানজট তো সবার জন্যই আসলে নেগেটিভ একটা ইফেক্ট করে বর্তমান সমাজ ব্যবস্থায়, কারণ আমরা সবাই কর্মহল এক জায়গাতে এক জায়গায় যাচ্ছি। বাট এই মুহূর্তে তো হট লাগছে, কারণ এখানে এত বড় একটা যানজট, প্রায় মোর দেন 2 or 3 কিলোমিটার্স। আমি তো যাত্রাবাড়ি যাচ্ছি আর কি। যেমনটা শুনছিলেন যে এখানে যারা রাস্তায় বিভিন্ন গাড়ি নিয়ে চলাফেরা করছেন এবং একই সঙ্গে রাস্তায় চলাচলরত অন্যান্যরা অনেকেই গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে চলাচল শুরু করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই তীব্র যানজটকে ঘিরে অনেক অ্যাম্বুলেন্সও রাস্তায় আটকে আছে এবং আমরা আগে পরে বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যারাই আন্দোলন করছেন তারা সবাই সচেতন এবং শিক্ষিত। এই শিক্ষিত এবং সচেতন জনগণ যদি এভাবে সড়ক অবরোধ করে অফিস টাইমে যানজট সৃষ্টি করে, জনদুর্ভোগ সৃষ্টি করে, তাহলে তারা কিভাবে পরিত্রাণ পাবে এই পরিস্থিতি থেকে? সব মিলিয়ে আমার কাছে ফার্মগেট এলাকা থেকে এই ছিল সর্বশেষ। রিঙ্কু। জি, অসংখ্য ধন্যবাদ মারুফ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ বলে অভিযোগ করেছেন ছাত্রদল নেতারা। সাম্য হত্যার প্রতিবাদে ভিসি চত্বরে আয়োজিত সমাবেশে অবিলম্বে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি জানান তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহরিয়ার আলম সাম্য নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত রক্তাক্ত অবস্থায় সহপাঠীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর প্রতিবাদে ভিসি চত্বরে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল নেতাকর্মীরা। ক্যাম্পাসকে অনিরাপদ উল্লেখ করে উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবি জানান তারা। এই ঘটনার সাথে যারা জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তাদেরকে অতি দ্রুত সম্ভব গ্রেপ্তার করে তাদেরকে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একদম সেন্ট্রাল পয়েন্টে যে নিরাপত্তা দিতে পারতেছে না, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার সারা বাংলাদেশকে কিভাবে নিরাপত্তা দিবে? আমাদের নেতা তারেক রহমান কোনোভাবেই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থতা দিবেন না। তো আমরা চাই দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সেবা প্রতিষ্ঠিত হোক। ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে 2টি ঘটনা প্রমাণ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয়
ভাইস চ্যান্সেলর চরমভাবে ব্যর্থ হয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে মাননীয় প্রক্টর এবং মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবি করছি। সুতরাং আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারও আইন শৃঙ্খলা রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। সেজন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগ দাবি করছি। যদি আগামীতে এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। ক্যাম্পাস অস্থিতিশীল করতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা নানা চক্রান্ত করছে বলে অভিযোগও করেন তারা। গণঅভ্যুত্থানের প্রধান যে দাবি ছিল যে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, আমরা মনে করছি এই প্রশাসন দ্বারা হয়তোবা সে কাজ সম্পন্ন করা সম্ভব না। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়া নিয়ে আপিলের রায় ১ জুন ঘোষণা করবেন সর্বোচ্চ আদালত। আইনজীবী শিশির মনির বলেন, দাড়িপাল্লা প্রতীকের সঙ্গে জামাতের রাজনীতি এক সুতোয় গাঁথা। এদিকে দুর্নীতি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করলে 2023 সালের নভেম্বরে আইনজীবীর অনুপস্থিতি দেখিয়ে আবেদন খারিজ করে দেন আদালত। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে গেল বছরের 1 সেপ্টেম্বর জামায়াতের নিবন্ধনের আপিল পুনরুজ্জীবিত করা হয়। এর আগে 2016 সালে তৎকালীন প্রধান বিচারপতি SK সিনহার সভাপতিত্বে ফুল কোর্ট সভা ডেকে জামায়াতের প্রতীক বাতিল করা হয়। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতি আপিল বেঞ্চে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার শুনানি শুরু হয়। শুনানি শেষে 1 জুন রায় ঘোষণার দিন ধার্য করেন আপিল বিভাগ। যারা এই নিবন্ধন মামলা শুনানি অন্তে নিবন্ধন বাতিল করেছেন তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন। ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে। দাড়িপাল্লা প্রতীক জামায়াতের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার আগেই দাড়িপাল্লা জামায়াতের প্রতীক, জানান আইনজীবী শিশির মনির। যে কয় সময় সংসদীয় ইলেকশন হয়েছে সব নির্বাচনে জামায়াত ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছে। শুধুমাত্র রেজিস্ট্রেশনেই যথেষ্ট নয়, তার সঙ্গে ইলেকশন কমিশন যেন আমাদেরকে দাড়িপাল্লা প্রতীকটি বরাদ্দ করে এই মর্মে উচ্চ আদালত থেকে আমরা অবজারভেশন চাই। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 3 বছরের সাজাপ্রাপ্ত ডক্টর জোবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাজার বিরুদ্ধে করা আপিল আবেদন ও শুনানির জন্য গ্রহণ করেন আদালত। আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন, নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন, পক্ষধরকে নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। ওদিকে সব ওষুধের দাম নির্ধারণ করতে পারবে ওষুধ প্রশাসন। হাইকোর্টের এমন রুল সঠিক ছিল বলে জানিয়েছেন আপিল বিভাগ। দীর্ঘ শুনানি শেষে মহামান্য আপিল বিভাগ আজকে আপিলকে খারিজ করে দিয়েছেন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। শুনানির বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা নিয়ে নিজেদের অবস্থান খোলাসা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমের প্রশ্নে মার্কিন পররাষ্ট্র দফতরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকপারসন টমাস গিক্ট জানান, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে যতক্ষণ না দলটির বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালে রায় আসে। তবে যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না। অন্তর্বর্তী সরকার উগ্র মতাদর্শ ও সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছে এমন প্রশ্নে মার্কিন মুখপাত্র বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে 50 বছরেরও বেশি সময়ের অংশীদারিত্বের মূল্য দেয় যুক্তরাষ্ট্র। এই সম্পর্ক আরও গভীর করতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে চলছে ট্রাম্প প্রশাসন। Interim government's ordinance banning all activities of the largest political party, Awami League. Interim government has banned the Awami League from all political activities until a special tribunal for the party and its leaders concludes. We do not support any one political party in Bangladesh over another. We support a free and democratic process as well as fair and transparent legal processes for all individuals. We urge all countries, including Bangladesh, to respect the freedoms of expression, peaceful assembly, and association for all.
জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কলম বিরতি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর ঐক্য পরিষদের ব্যানারে 3 দিনের কর্মসূচিতে 3 ঘণ্টা থমকে থাকে সেবা কার্যক্রম। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। এদিকে কলম বিরতি চলাকালীন আন্তর্জাতিক যাত্রী সেবা, রফতানি ও বাজেট কার্যক্রম সচল ছিল। মনিরুল ইসলামের প্রতিবেদন। আগারগাঁওয়ে এনবিআর ভবনের বিভিন্ন ফ্লোরের ডেস্ক ফাঁকা, কর্মকর্তা কর্মচারীরা বসে আছেন হাত গুটিয়ে। নবম তলায় কলম বিরতির একটি ব্যানার টাঙিয়ে পায়চারি করছেন কাস্টমস, ভ্যাট ও আয়কর শাখার কর্মকর্তা কর্মচারীরা। এনবিআরকে দুভাগ করার প্রতিবাদে 3 দিনের কলম বিরতির প্রথম দিনে কর্মসূচি চলে সকাল 10টা থেকে 3 ঘণ্টা। শুধু এনবিআর এর প্রধান কার্যালয়ই নয়, দেশের সকল কাস্টম হাউস, শুল্ক স্টেশন এবং কর অঞ্চলে চলছে কলম বিরতি। এনবিআর সংস্কার পরামর্শ কমিটির প্রতিবেদন জনসম্মুখে না এনে অধ্যাদেশ জারিকে অযৌক্তিক বলছেন আন্দোলনকারীরা। ইতিবাচক সংস্কারের জন্য যে পরামর্শ কমিটি গঠন করা হয়েছিল, সেই পরামর্শ কমিটির সুপারিশকে পাশ কাটিয়ে বর্তমান অধ্যাদেশ জারি হয়েছে এবং এটি হয়েছে মধ্যরাতে, এবং আমরা এই বিষয়ে ওয়াকিবহাল না। অতিরিক্ত কর কমিশনার সাধন কুমার কুণ্ডু বলেন, দাবির বিষয়ে এখন পর্যন্ত সরকারের উপর মহল থেকে কোনো সাড়া মেলেনি। আমাদের দাবিটি ন্যায্য এবং ন্যায়সঙ্গত এবং আমরাও সরকারের সাথে সংস্কারের পক্ষে। কাজে শুধু আমাদের বক্তব্যগুলো সরকারের কাছে আমরা উপস্থাপন করতে চাই এবং আমরা বিশ্বাস করি যে আমাদের এই ন্যায়সঙ্গত দাবিটি সরকার অবশ্যই বিবেচনা করবে। দাবি না মানলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি। এই 3 দিনের মধ্যে আমরা আশানুরূপ সাড়া না পাই, তাহলে আমরা আগামী 17 তারিখ শনিবার বিকেল 3টায় আমরা পরবর্তী কর্মসূচি দিব। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ন্যস্ত করার দাবিতে নগর ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সমর্থকরা। উচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের গ্যাজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র হলেও কেন তাকে এখনও শপথ করানো হচ্ছে না, সেই প্রশ্ন রাখেন তারা। তানজিদ ভুঁইয়ার আরও একটি প্রতিবেদন। ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন তার সমর্থকরা। বিক্ষোভকারীরা বলেন, আইনি প্রক্রিয়ায় বৈধ মেয়রের স্বীকৃতি পেলেও ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় সিটি কর্পোরেশনের নানা সেবা ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। যারা বিগত দিনও বিএনপির বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল, সেই মহলটি চায় না যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মেয়রের দায়িত্ব বুঝেন। শপথ গ্রহণের ব্যবস্থা করে জনগণের আশা আকাঙ্ক্ষার ঢাকা নগরবাসীর যাতে সেই প্রতিফলন ঘটে। আমরা আজ ঢাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে আমরা রাজপথে নেমেছি। দ্রুত দায়িত্ব বুঝিয়ে না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন শপথ গ্রহণ করবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করে, গণতন্ত্রের প্রতি যদি আপনাদের বিন্দু মাত্র সম্মান থাকে, ইশরাক হোসেনের শপথ করানোর জন্য আর বিলম্ব করবেন না। ইশরাক হোসেনের মেয়রের দায়িত্ব গ্রহণে কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবী। বিজ্ঞ আদালত জনতার পক্ষে এই ভোটে যে কারচুপি হয়েছে সেটাকে মেনে নিয়ে ওই নির্বাচন প্রক্রিয়াটাকে অবৈধ ঘোষণা করে আপনাদের মেয়র, জনগণের মেয়র, জননেতা জনাব ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে 27 মার্চ। একটি কুচক্রী মহল ইশরাক হোসেনের শপথ গ্রহণে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। আপনাদেরকে চিহ্নিত করে এই জনগণ একদিন আপনাদের বিচার করবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। স্থিতিশীল, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ মধ্যপ্রাচ্য তৈরিতে আরব বিশ্ব অগ্রণী ভূমিকা পালন করছে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গলফ কাউন্সিল কর্পোরেশন ডিসিসি সম্মেলনে তিনি একথা বলেন। এতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গাজায় যুদ্ধবন্ধের স্থায়ী সমাধান খোঁজার আহ্বান জানান। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। সৌদি আরবের রাজধানী রিয়াদে গলফ কাউন্সিল কর্পোরেশন জিসিসি সদস্যদের শীর্ষ সম্মেলনে আরব নেতাদের সঙ্গে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় প্রাধান্য পায় গাজা সংকট। উদ্বোধনী ভাষণে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আরব দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্রশংসা করে গাজায় যুদ্ধবন্ধে আমেরিকার সঙ্গে কাজ করার কথা জানান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উপসাগরীয় দেশগুলো একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ মধ্যপ্রাচ্য তৈরির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। সম্মেলন শেষে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে সাক্ষাতে ডোনাল্ড ট্রাম্প বলেন, দামেস্কের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা বিবেচনা করছে ওয়াশিংটন। এ নিয়ে তুরস্কে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের কথা জানান তিনি। পরে 4 দিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে কাতারের উদ্দেশ্যে রওনা দেন মার্কিন প্রেসিডেন্ট। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে আইসিসির এপ্রিল মাসের প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হয়েছেন মিরাজ। 2023 সালের মার্চের পর বাংলাদেশের কেউ মাস সেরা পুরস্কার জিতলেন। এর মাধ্যমে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও নাহিদ আক্তারের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে এই সম্মান পেলেন তিনি। জিম্বাবুয়ে সিরিজে বল হাতে নেন 15 উইকেট আর ব্যাট হাতে করেন 116 রান। মিরাজের এই অলরাউন্ড নৈপুণ্যে তাকে মাস সেরা পুরস্কার এনে দিয়েছে। এদিকে নারীদের মধ্যে এপ্রিল মাস সেরার পুরস্কার জিতেছেন স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এবারের আসরে মেগা নিলামে নাম দিলেও অবিকৃত ছিলেন মুস্তাফিজুর রহমান। টাইগার কাটার মাস্টারের ওপর তখন আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এবার আসরের মাঝপথে দল পেলেন এই বাংলাদেশি পেসার। 6 কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। মূলত জ্যাক ফ্রেজার ম্যাকগারের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজটি। এই অজি ওপেনার আইপিএলের বাকি অংশ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের আমন্ত্রণে 2 ম্যাচে টি-20 সিরিজ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দলের একাংশ। সকাল 10টার ফ্লাইটে কোচ ফিল সিমসকে সঙ্গে নিয়ে রওনা হন রিশাদ, নাহিদ, তানজিদ, তামিম, তানজিম, সাকিব, শামীম পাটোয়ারি, জাকির আলী সহ দলের 9 জন। এই যাত্রা অবশ্য যাননি অধিনায়ক লিটন দাস। সন্ধ্যা 7টায় দ্বিতীয় ফ্লাইটে স্কোয়াডের বাকি 7 সদস্যের সঙ্গে রওনা দেবেন তিনি। আগামী 17 মে শারজাতে বাংলাদেশ সময় রাত 9টায় সিরিজের প্রথম টি-20 মাঠে নামবে বাংলাদেশ দল। একই মাঠে 19 মে হবে দ্বিতীয় ম্যাচ। চলতি বছরে এটি টাইগারদের প্রথম টি-20 সিরিজ। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আবার চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা অসম্ভব বললেন প্রধান উপদেষ্টা। নগরীর জলাবদ্ধতা নিরসনে কাজ করার নির্দেশ। জগন্নাথ শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশি বাধা, টিয়ারশেল জলকামানে শতাধিক আহতের দাবি। জামায়াতে ইসলামের নিবন্ধন ও প্রতীক ফেরত আপিলের রায় 1 জুন। হাইকোর্টে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত ডাক্তার জোবাইদার জামিন। এবং এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি, ব্যাহত দৈনন্দিন সেবা কার্যক্রম, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।